হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের রুটিন অনুযায়ী এখন ইতিহাসের ক্লাস আছে। আর আজকে আবার আমরা টেক্সট বই কিছুটা পড়ব। আজকে আমরা 17 নম্বর পৃষ্ঠা থেকে 21 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়ব। তোমরা জানো যে তোমাদের জীবন মুখোপাধ্যায়ের টেক্সট বইটা পড়া হচ্ছে, সেখানে আজকে আমরা 17 নম্বর থেকে 21 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়ব। আজকে যে টপিকগুলো আমরা কভার করব, অর্থাৎ যে টপিকগুলো আমরা পড়ব ওখান থেকে, সেগুলো হচ্ছে দেখো, পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব, আধুনিক ইতিহাস লেখন পদ্ধতি, ইতিহাস রচনার উপাদান আর ঐতিহাসিকের লিখন পদ্ধতি। এই চারটে টপিক আমরা আজকে কভার করব। ভালো করে শুনবে, পারলে তোমরা খাতা পেনটা নিয়ে বসবে, কারণ এখান থেকে তোমরা সেক্ষেত্রে শর্ট প্রশ্নগুলো লিখে রাখতে পারবে। এসএকিউ এমসিকিউ আকারে যেগুলো পাবো এখানে পড়তে পড়তে, সেগুলো তোমাদের বলে দেব, একটু লিখে রাখতে পারবে। ঠিক আছে, ভালো করে মনোযোগ সহকারে শোনো। প্রথমে দেখো, পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব। এখানে কি বলা হচ্ছে দেখো, ইতিহাস হলো মানবজাতির অতীত কর্মকাণ্ডের কালানুক্রমিক মানে ধারাবাহিক, একটা সেটা লেখাই আছে, কালানুক্রমিক ও ধারাবাহিক লিখিত বিবরণ। ইতিহাস থেকে আমরা অতীতের কোনো দেশ বা জাতির অতীত সম্পর্কে জানতে পারি। অতীতের কোনো দেশ বা জাতির অতীত সম্পর্কে জানতে পারি। বর্তমান শতাব্দীতে ব্যবহারিক বিজ্ঞানে চরম অগ্রগতি ঘটলেও ইতিহাসের প্রয়োজনীয়তা ও গুরুত্ব মোটেও হ্রাস পায়নি। সমাজবিজ্ঞানের অন্যতম শাখা হিসাবে ইতিহাসের বিভিন্ন গুরুত্ব সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট, অতীতের আয়না। ঠিক আছে, অতীতের কি আয়না? ইতিহাস হলো অতীতের আয়না। ইতিহাসে অতীতের কাহিনী সংরক্ষিত থাকে। এখানে পয়েন্ট করে আলোচনা করা হয়েছে অতীত কাহিনী সংরক্ষণ। এখানে কি বলা হচ্ছে দেখো, অতীত কাহিনী সংরক্ষণে কি বলা হচ্ছে শোনো ভালো করে। অতীতে ঘটে যাওয়া কাহিনীগুলি সযত্নে সংরক্ষণ করে রাখে ইতিহাস। তাহলে কি, অতীতে ঘটে যাওয়া কাহিনীগুলি সযত্নে সংরক্ষণ করে রাখে ইতিহাস। বিভিন্ন সভ্যতার ক্রমবিকাশ, বিভিন্ন জাতির উত্থান পতন, বিভিন্ন রাষ্ট্র ও রাজা বাদশার কর্মকাণ্ড প্রভৃতি সব ঘটনাই ইতিহাসে সংরক্ষিত হয়। সংরক্ষিত ইতিহাসের কল্যাণকর দিকগুলি অনুসরণ করে বর্তমান প্রজন্ম সুপথে পরিচালিত হতে পারে। ঠিক আছে, কল্যাণকর দিকগুলি অনুসরণ করে বর্তমান প্রজন্ম সুপথে পরিচালিত হতে পারে। 2 নম্বর হচ্ছে অতীতের আয়না, পয়েন্টার মধ্যে আছে ধারাবাহিক বিবরণ। সুদূর অতীত থেকে শুরু করে বর্তমান এই দীর্ঘ যাত্রাপথে মানব ইতিহাসের নানা পরিবর্তন ঘটে গেছে। পৃথিবীতে মানুষের আবির্ভাব, তাদের বন্য বা অসভ্য দশা, অসভ্য জীবন থেকে ক্রমে সভ্যতায় পদার্পণ, সভ্যতার ধারাবাহিক অগ্রগতি প্রভৃতি সব কিছুই আমরা কি ইতিহাস থেকে জানতে পারি। তারপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্বে 2 নম্বর পয়েন্ট হচ্ছে জ্ঞানের বিকাশ। এখানে কি বলা হচ্ছে দেখো, সমাজ জীবনের বিভিন্ন শাখা থেকে আমরা প্রতিনিয়ত জ্ঞান সঞ্চয় করে থাকি। তবে এই সব শাখাগুলির মধ্যে সবচেয়ে বড় জ্ঞানের ভাণ্ডার হলো ইতিহাস। জ্ঞানের জগতের প্রায় সব দিক নিয়েই ইতিহাস আলোচনা করে থাকে। মানব সমাজের বিবর্তন, সভ্যতার উত্থান পতন, সাম্রাজ্য ও রাজবংশের উত্থান পতন, ধর্মনীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞানের অগ্রগতি, সংস্কার কার্য, বিপ্লব, আন্দোলন, মহাপুরুষের কর্মকাণ্ড প্রভৃতি সব কিছুই ইতিহাসের আলোচনায় স্থান লাভ করে। তারপরের পয়েন্ট হচ্ছে ধারাবাহিকতা। সুদূর অতীত থেকে শুরু করে মানুষের সভ্য জীবন, সভ্যতার বিকাশ, প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের সূত্রপাত প্রভৃতি নানা পর্ব অতিক্রান্ত হয়েছে। ইতিহাস প্রাচীন সভ্যতার নিদর্শনগুলি পরবর্তী মধ্যযুগের মানুষের কাছে পৌঁছে দেয়। মধ্যযুগের নিদর্শনগুলি আবার আধুনিক যুগের মানুষের কাছে উপস্থাপন করে। এইভাবে ইতিহাস বিভিন্ন
বিভিন্ন যুগের মধ্যে যোগসূত্র স্থাপন করে ইতিহাসের বিভিন্ন যুগ ও ঘটনাকে ধারাবাহিক করে তোলে। বর্তমান প্রজন্ম এই ধারাবাহিকতা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে ইতিহাস থেকে। যেমন প্রাচীন ভারতে মানুষ কবে এবং কিভাবে মেহেরগড়, সিন্ধু, বৈদিক প্রভৃতি সভ্যতার প্রতিষ্ঠা করল এবং ভারতের ইতিহাসে কিভাবে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের উদ্ভব ঘটল তার ধারাবাহিক কাহিনী ইতিহাস থেকেই জানা যায়। তারপরের পয়েন্ট হচ্ছে বর্তমান যুগের ভিত্তি। এখানে কি বলা হচ্ছে দেখো, ইতিহাস হলো অতীতের সাক্ষী। অতীতের সুদীর্ঘ পথ অতিক্রম করে মানুষ বর্তমান সময় এসে পৌঁছেছে। তাই বলা যায় যে বর্তমান মানবজাতির মূল শেকড় ইতিহাসের সুদূর গভীরে গাঁথা রয়েছে। অর্থাৎ অতীতের ভিতের ওপর বর্তমান সময় দাঁড়িয়ে আছে এবং ইতিহাস হলো বর্তমান যুগের ভিত্তি। তাই বর্তমানকে ভালোভাবে জানতে ও বুঝতে গেলে অতীত ইতিহাসকে অবশ্যই ভালো করে জানা ও বোঝা দরকার। একমাত্র ইতিহাসই বর্তমানকে ভালো করে জানার সেই সুযোগ করে দেয়। যেমন বর্তমান ভারত নানা ভাষা ও ধর্মের দেশ। ভাষা ও ধর্মের এই বিভিন্নতার ভিত্তি লুকিয়ে আছে ভারতের সুপ্রাচীন অতীতে। তারপরের পয়েন্ট দেখো কি আছে, স্থিতিশীলতার গুরুত্ব। কোন বলছে যে কোনো দেশ বা জাতির সার্বিক অগ্রগতির জন্য সেখানকার সামাজিক স্থিতিশীলতার বিষয় যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সামাজিক স্থিতিশীলতা মানে সবাই সুখে শান্তিতে বসবাস করা, নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ না করা। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে যে জিনিসটা বলা হচ্ছে দেখো, বলছে সেই সমাজ, বলছে যে সমাজ দেশ বা জাতির জীবন যত বেশি স্থিতিশীল তারা তত বেশি উন্নতি করতে পেরেছে। দেশ ও জাতির উন্নতির পথে অস্থিতিশীলতা মানে অস্থিরতা, ঠিক আছে, প্রতিবন্ধকতার সৃষ্টি করে। অতীতের কোনো দেশ বা জাতির অস্থিতিশীলতা ও পশ্চাৎগতির কারণ লুকিয়ে থাকে ইতিহাসে। ইতিহাস থেকে সেই সব কারণ উপলব্ধি করে এবং অতীতের ত্রুটিগুলি দূর করে বর্তমান দেশ ও জাতিকে স্থিতিশীল ও উন্নয়নশীল করে তোলা সম্ভব। তারপরের পয়েন্ট, এটা একটু উদাহরণটা দেখে নাও, তারপরের পয়েন্ট তারপর যাব। উদাহরণ কি বলছে দেখো, উদাহরণ হিসেবে বলা যায় প্রাচীন ভারতে গুপ্ত যুগের সামাজিক স্থিতিশীলতার ফলে গুপ্ত সাম্রাজ্যের শিল্প সংস্কৃতির ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ঘটেছিল। তারপরের পয়েন্ট হচ্ছে রাজনৈতিক ও প্রশাসনিক উন্নয়ন। এখানে কি বলা হচ্ছে দেখো, ইতিহাস থেকে অতীতের বিভিন্ন দেশের বিভিন্ন শাসকের রাজনৈতিক ও প্রশাসনিক কার্যকলাপ সম্পর্কে জানা যায়। কোনো শাসকের কোন রাজনৈতিক পদক্ষেপ ভুল ছিল বা ত্রুটিপূর্ণ প্রশাসনিক পদক্ষেপের ফলে সেখানকার জাতীয় জীবনে বিপর্যয় ঘনিয়ে এসেছিল, অথবা কোন শাসক কোন পদক্ষেপের মাধ্যমে রাজনৈতিক স্থিরতা ও প্রশাসনিক উন্নতি ঘটাতে পেরেছিল তার বিস্তৃত ব্যাখ্যা ইতিহাসে পাওয়া যায়। বর্তমানকালে একে কাজে লাগিয়ে বর্তমান সমাজ ও রাষ্ট্রের রাজনৈতিক ও প্রশাসনিক অগ্রগতি ঘটানো সম্ভব। যেমন মুঘল সম্রাট আকবরের যেসব রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপগুলি সমাজ ও রাষ্ট্রের উন্নতিতে সহায়তা করেছিল তা অনুসরণ করে পরবর্তীকালে কোনো শাসক রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে সহজেই উন্নতি ঘটাতে পারেন। তারপরের পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক উন্নতির সোপান। অর্থনৈতিক উন্নতির সোপানে কি বলা হচ্ছে দেখো, মানব সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনীতি। এখানে 1 নম্বর পয়েন্ট, আধুনিক বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা। যেমন এবারে এখানে তোমরা এসএকিউ আকারে লিখে রাখতে পারো, 1776 খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। অর্থাৎ আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 1776 খ্রিস্টাব্দে। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল। 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব প্রভৃতির পিছনে অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ কারণ হিসাবে কাজ করেছিল।
ইউরোপের বিভিন্ন দেশগুলির সামুদ্রিক অভিযান ও ভৌগোলিক সম্প্রসারণ, উপনিবেশ প্রসার প্রভৃতির পেছনে অন্যতম কারণ ছিল অর্থনীতি। 2 নম্বর পয়েন্ট, কী ধরনের অর্থনৈতিক ব্যবস্থা মানুষের মধ্যে অসন্তোষ বৃদ্ধি করে বা কোন আর্থিক ব্যবস্থার ফলে রাষ্ট্র ও সমাজের কল্যাণ সাধিত হয় তার সুস্পষ্ট চিত্র ইতিহাস থেকে পাওয়া যায়। পরের পয়েন্ট, বর্তমানকালে কোন অর্থনৈতিক ব্যবস্থা দেশে গ্রহণ করা উচিত সেই শিক্ষা ইতিহাস আমাদের দিতে পারে। এই শিক্ষার ভিত্তিতে কোনো দেশের অর্থনৈতিক অগ্রগতি ঘটানো সম্ভব। যেমন ইংরেজরা বাংলার চাষিদের নীল চাষে বাধ্য করার ফলে চাষিদের ওপর কিরূপ দুর্গতি নেমে এসেছিল তা ইতিহাস থেকে জানা যায়। পরের পয়েন্ট হচ্ছে ধর্ম সহিষ্ণুতা। পরের পয়েন্ট দেখো, ধর্ম সহিষ্ণুতা। এখানে কি বলা হচ্ছে ভালো করে শোনো। ইতিহাস অতীতের মানুষের ধর্মীয় জীবন নিয়ে আলোচনা করে। 1 নম্বর পয়েন্ট সেখানে ধর্মীয় সহিষ্ণুতার কুফল মানে খারাপ দিক। এখানে কি বলা হচ্ছে দেখো, মধ্যযুগে খ্রিস্টান ধর্মে পোপ ও যাজকের অর্থনৈতিক কার্যকলাপ খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে 200 বছর ধরে চলা ক্রুসেড বা ধর্মযুদ্ধ। এটা দেখো, এখানে ছোট প্রশ্ন আকারে তোমরা লিখতে পারো যে পোপ ও যাজকদের মধ্যে অর্থনৈতিক কার্যকলাপ খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে 200 বছর ধরে চলা ক্রুসেড যুদ্ধটা কাদের মধ্যে চলেছিল? ক্রুসেড যুদ্ধ বা ধর্মযুদ্ধটা খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে চলেছিল। কত বছর চলেছিল? প্রায় 200 বছর। সালটাও দেওয়া আছে, 1095 থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে। ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের মধ্যে 30 বর্ষব্যাপী যুদ্ধ। সালটা এখানে দেওয়া আছে। ভারতীয় রাজনীতিতে গান্ধীজির ধর্মকে গান্ধীজির ধর্মকে মানে খিলাফত আন্দোলনের সঙ্গে আর কি যুক্ত করেছিল। জাতীয় আন্দোলনকে যুক্ত করা প্রভৃতি দেশ, সমাজ ও জাতি কিরূপ ক্ষতি করেছিল তা ইতিহাস থেকে জানা যায়। ধর্মীয় সহিষ্ণুতার সুফল। এবার ভালো দিক দেখো, ইতিহাস থেকে আমরা জানতে পারি সম্রাট অশোকের ধর্মবিজয় নীতি ও সম্রাট আকবরের সুলহিকুল বা ধর্ম সহিষ্ণুতার নীতি জাতি ও রাষ্ট্রকে আরও শক্তিশালী হতে সাহায্য করেছিল। এইভাবে ইতিহাস বর্তমান প্রজন্মকে ধর্ম সহিষ্ণুতার সুফলগুলি উপলব্ধি করতে সহায়তা করে। পরের পয়েন্ট হচ্ছে সাংস্কৃতিক অগ্রগতি। এখানে কি বলা হচ্ছে দেখো, ইতিহাসের অগ্রগতির সঙ্গে সঙ্গে বিভিন্ন জনজাতির সাংস্কৃতিক জীবনের অগ্রগতি ঘটে থাকে। ইতিহাস জানতে সাহায্য করে যে আমাদের বর্তমান সংস্কৃতি অতীতের সংস্কৃতির ধারাবাহিক বিবর্তনের পরিণাম বা ফল, অর্থাৎ অতীতের সংস্কৃতির ওপরেই কোনো দেশ বা জাতির বর্তমান সংস্কৃতি দাঁড়িয়ে আছে। পরের পয়েন্ট হচ্ছে জাতীয়তাবোধের বিকাশ। এখানে কি বলা হচ্ছে দেখো, বলছে নিজের দেশ ও জাতির প্রতি কোনো জাতি বা জনগোষ্ঠীর ভালোবাসার প্রকাশকে জাতীয়তাবাদ বলে। ইতিহাস কোনো দেশ বা জাতিকে তার অতীত ঐতিহ্য ও মহত্ব স্মরণ করিয়ে দিয়ে তাদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে পারে। আবার ইতিহাসের চেতনা যে জাতীয়তাবোধের বিকাশ ঘটায় তা লিপিবদ্ধ ইতিহাসেই। তারপরে কি বলা হচ্ছে দেখো, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ কোনো দেশ বা জাতি তার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ভালোবাসে। এর ফলে তারা বহিরাগত ও উপনিবেশিক শক্তির অত্যাচার ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমরা ইতিহাস থেকে বিভিন্ন দেশের জাতীয়তাবাদী আন্দোলন সম্পর্কে জ্ঞান লাভ করি। স্পেনের বিরুদ্ধে ওলন্দাজদের স্বাধীনতা আন্দোলন, ইংল্যান্ডের বিরুদ্ধে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা লাভের সংগ্রাম, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধ প্রভৃতি ঘটনা জাতীয়তাবাদীদের বিকাশের ফলেই সম্ভব হয়েছিল। পরের পয়েন্ট হচ্ছে আত্মপ্রত্যয়ের বিকাশ। ইতিহাস
কোনো জাতির জীবনে আত্মপ্রত্যয়ের বিকাশ ঘটাতে সক্ষম। অতীতের বিভিন্ন মানব জাতি বা মহান ব্যক্তি কি বিপুল কর্মকাণ্ড করে গেছেন তা ইতিহাস থেকে বর্তমান প্রজন্মের মানুষ জানতে পারে। এর ফলে বর্তমান প্রজন্মের মধ্যে আত্মপ্রত্যয়ের বিকাশ ঘটে। তারা উপলব্ধি করতে পারে মানুষ যা করেছে মানুষ তা করতে পারে। অতীত মানুষ যে মহান কাজ করে গেছে তা এখনকার এবং আগামী দিনের মানুষও চেষ্টা করলে করতে পারবে। এই প্রত্যয় মানুষকে গঠনমূলক কর্ম সম্পাদনে উদ্যোগী করতে পারে। উদাহরণ হিসাবে বলা যায় যে মারাঠা জাতির অতীত কর্মকাণ্ড ও বিপুল শক্তি শিবাজির নেতৃত্বে মারাঠা জাতিকে মোগলদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সাহায্য করেছিল। তারপরে দেখো পরের পয়েন্ট, দুর্যোগ সম্পর্কে সতর্কতা। এখানে কি বলা হচ্ছে দেখো, বিভিন্ন দুর্যোগের ফলে অতীতকালে বহু জনজাতি সীমাহীন ক্ষতি হয়েছিল। ইতিহাস সেই সব ঘটনার সাক্ষী। উদাহরণস্বরূপ বলা যায় উপনিবেশিক ভারতে ব্রিটিশদের ত্রুটিপূর্ণ ও শোষণমূলক অর্থনৈতিক ব্যবস্থার ফলে ৭৬-এর মর্মন্তর সালটা লিখে রাখবে ১৭৭০ খ্রিস্টাব্দ এবং ৫০-এর মর্মন্তর সালটা হচ্ছে ১৯৪৩ খ্রিস্টাব্দ নামে ভয়ানক দুর্ভিক্ষ হয়। এতে অনাহারে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়। পরবর্তীকালে বিভিন্ন ঐতিহাসিক তাদের গবেষণায় উক্ত দুর্যোগের কারণ এবং কিভাবে তার প্রতিরোধ করা যেত তার উপায়গুলি উল্লেখ করেন। পরবর্তী প্রজন্মের মানুষ ইতিহাসের যেসব আলোচনা থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে সম্ভাব্য ভয়াবহ ধ্বংস ও মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচাতে পারে। পরের পয়েন্ট কি আছে দেখো, পররাষ্ট্রনীতির বিষয়ে জ্ঞান লাভ। এখানে কি বলা হচ্ছে দেখো, ইতিহাসে বিভিন্ন দেশের মধ্যে বৈদেশিক সম্পর্ক অর্থাৎ পররাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করা হয়। পররাষ্ট্রনীতির ইতিবাচক মানে ভালো দিক, নেতিবাচক প্রভৃতি সব দিক ইতিহাসের আলোচনায় স্থান লাভ করে। কোন ধরনের পররাষ্ট্রনীতি বিভিন্ন দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক স্থাপন করে বা কোন ধরনের পররাষ্ট্রনীতি বিভিন্ন দেশের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে তা ইতিহাস পড়লে জানা যায়। এই বিষয়ে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমানকালে পররাষ্ট্রনীতি নির্ধারণ করলে বিভিন্ন দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক স্থাপিত হতে পারে। এবারে আমরা পড়ব কি মূল্যায়ন। এখানে কি বলা হচ্ছে ভালো করে শুনবে। বর্তমানকালে ইতিহাস শুধু রাজা বাদশাহ বা সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী নয়, মানব সমাজের ধারাবাহিক বিবর্তন, সমাজ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি প্রভৃতি সব কিছুই ইতিহাসের আলোচ্য বিষয়। এই সব বিষয় সম্পর্কে সার্বিক জ্ঞান লাভের জন্য ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। এই জন্য উইনস্টন চার্চিল বলেছেন যে তুমি সুদূর অতীতে ফিরে তাকাতে পারলে সুদূর ভবিষ্যতেও তাকাতে পারবে। ইতিহাসের গুরুত্ব উল্লেখ করতে গিয়ে সোয়েইন বলেছেন যে বর্তমানের শেকড় অতীতের কতটা গভীরে পতিত আছে তা একজন সচেতন পর্যবেক্ষক নিশ্চয়ই বুঝতে পারেন। যদি আমাদের সমস্ত অতীত জ্ঞান হারিয়ে যায় তবে সম্ভবত বড় শহরগুলি 10 ভাগের মধ্যে 9 ভাগ অংশ বাসিন্দার 1 মাসের মধ্যেই মারা যাবে এবং যারা বেঁচে থাকবে তারা শীঘ্রই আদিম জীবনে ফিরে যাবে। ইতিহাসের অন্যতম গুরুত্ব হলো এই যে ইতিহাস থেকে শিক্ষা নিলে মানব সমাজ আরও সুন্দর, নিরাপদ হয়ে উঠতে পারে। তাই হেগেল আক্ষেপ করে বলেছেন ইতিহাসের দুর্ভাগ্য যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। তারপরে এখান থেকে কিন্তু অনেক এসএকিউ আছে, এই জন্য আমি এটা এসএকিউ বলে লিখে রেখেছি। এই পয়েন্টটা ভালো করে বুঝবে, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি। এখানে কি বলা হচ্ছে দেখো, বলছে ইতিহাস হলো মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক বিবর্তন ও মানুষের অতীতকালের
কর্মের ওপর গবেষণার ফসল। মানব সমাজের উদ্ভব কয়েক লক্ষ বছর, বলছে মানব সমাজের উদ্ভব কয়েক লক্ষ বছর এবং মানব সভ্যতার উদ্ভব কয়েক হাজার বছর আগে হলেও মানব সমাজ ও সভ্যতার ইতিহাস লেখা শুরু হয় বহু কাল পরে, অর্থাৎ অনেক পরে ইতিহাস লেখা শুরু হয়। এখানে খুব গুরুত্বপূর্ণ এই নামটা হেরোডোটাস। সর্বপ্রথম যথার্থ ইতিহাস রচনার সূত্রপাত করেন প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। সালটা তোমরা দেখতে পাচ্ছ 484 থেকে 425 খ্রিস্টপূর্বাব্দে। এই জন্য হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। তারপরের নাম খুব গুরুত্বপূর্ণ, থুকিডিডিস। হেরোডোটাসের পরবর্তী গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস 460 থেকে 395 খ্রিস্টপূর্ব পূর্বে কি করেছে দেখো, বলছে পেলোপোনেসীয় যুদ্ধের ইতিহাস রচনা করেন। পেলোপোনেসীয় যুদ্ধের ইতিহাস রচনা করেন। এখানে কি বলা হচ্ছে দেখো, যুদ্ধের ইতিহাস রচনা করেন। ইতিহাসের মূল বৈশিষ্ট্য অপরিবর্তিত রেখে সমালোচনামূলক ইতিহাস লেখার পদ্ধতি সর্বপ্রথম শুরু করেন থুকিডিডিস। এই জন্য তাকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়। পরবর্তীকালের ইতিহাসবিদ। প্রাচীন ও মধ্য যুগের চীন দেশে ইতিহাস চর্চার প্রসার ঘটেছিল। চীনের সীমা কিয়ান, ইউরোপের সেন্ট আগাস্টিন, আরবের ইবন খালদুন যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। ইবন খালদুন আধুনিক ইতিহাস চর্চার জনক নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট, ইবন খালদুন আধুনিক ইতিহাস চর্চার জনক। আধুনিক ইতিহাসবিদ। ঊনবিংশ শতকে আধুনিক ইতিহাস চর্চার চূড়ান্ত প্রকাশ ঘটে। এই শতকে জার্মানির লিওপোল্ড ভন র্যাঙ্ক ও অন্যান্য ঐতিহাসিকগণ ইতিহাস চর্চার বিজ্ঞানসম্মত পথ দেখান। 20 শতকে বাদেল, E.H. কার, ফিশার, লাদুরি, মার্ক ব্লক প্রমুখ ঐতিহাসিক ইতিহাস বিষয়টি কলা বিভাগের একটি শাখা বলে বিবেচনা করার পরিবর্তে সমাজ বিজ্ঞানের একটি শাখা হিসাবে ভাবতে শুরু করেছেন। দীর্ঘকাল ধরে বিভিন্ন ইতিহাসবিদদের প্রয়াসে আধুনিককালে যথার্থ ইতিহাস লিখন পদ্ধতি গড়ে উঠেছে। এবারে পরের যে পার্টটা হবে সেটা দেখো, ইতিহাস রচনার উপাদান। ইতিহাস রচনার ক্ষেত্রে অতীত ইতিহাসের বিভিন্ন উপাদান এবং ইতিহাসবিদ ও ঐতিহাসিক উভয়ই গুরুত্বপূর্ণ। ইতিহাস রচনার বিভিন্ন উপাদান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যে ইতিহাস রচনা করবে তিনিও খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্ট কি বলছে দেখো, ইতিহাস রচনার উপাদান সমূহ। যথার্থ ইতিহাস রচনার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদানের উপস্থিতি একান্ত অপরিহার্য। ইতিহাস রচনার ক্ষেত্রে এই অপরিহার্য উপাদানগুলি হলো, 1 নম্বর হচ্ছে ইতিহাসবিদ বা ঐতিহাসিক, 2 নম্বর হচ্ছে ঐতিহাসিক উৎস ও তথ্য, 3 নম্বর হচ্ছে ইতিহাস রচনার সুসংবদ্ধ পদ্ধতি। এই 3টে জিনিস আমাদের ইতিহাস রচনার ক্ষেত্রে খুবই দরকার। সেই 3টে তোমাদের আরও একবার বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ইতিহাসবিদ, 2 নম্বর হচ্ছে ঐতিহাসিক উৎস, 3 নম্বর হচ্ছে ঐতিহাস রচনার সুসংবদ্ধ পদ্ধতি। পরের পয়েন্ট দেখো, ঐতিহাসিকদের গুরুত্ব। বলছে ঐতিহাসিকের গুরুত্ব। যথার্থ ইতিহাস রচনার জন্য ঐতিহাসিক উৎস ও তথ্যের যথেষ্ট গুরুত্ব থাকলেও শুধু উৎস বা তথ্য দিয়ে ইতিহাস রচিত হতে পারে না। আমাদের সমাজের সর্বত্র নানা ঐতিহাসিক উৎস ও তথ্য ছড়িয়ে ছিটিয়ে আছে। একমাত্র কোনো সুদক্ষ ঐতিহাসিক সেই সব উৎস ও তথ্য যাচাই করে এবং সুসংবদ্ধ পদ্ধতি ব্যবহার করে সেই বিষয়ে যথার্থ ইতিহাস রচনা করতে পারে। তারপরে কি বলা হচ্ছে দেখো, বলছে আধুনিক ইতিহাস রচনার ক্ষেত্রে উক্ত 3টি উপাদানের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদানটি হলো ঐতিহাসিক। কেননা তিনি ঐতিহাসিক উৎস ও তথ্য যথার্থভাবে যাচাই করে এবং সুসংবদ্ধ পদ্ধতি ব্যবহার করে ইতিহাস রচনা করবেন। প্রাচীন ভারতের ঐতিহাসিকের অনুপস্থিতি। খ্রিস্টপূর্ব 5ম শতকে যখন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস এবং থুকিডিডিস গ্রিসের ইতিহাস
রচনা করে তখন ভারতে প্রচুর ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এবং ঐতিহাসিক উৎস ও তথ্য সর্বত্র ছড়িয়ে ছিটিয়েছিল। কিন্তু সেই যুগে হেরোডোটাস বা থুকিডিডিসের মতো কোনো সুযোগ্য ঐতিহাসিক ভারতে জন্মগ্রহণ করেনি। প্রসঙ্গত সেই যুগে ভারতবাসীরা সাহিত্য রচনার দিকে বেশি গুরুত্ব দেওয়ায় সেই সময়ে ভারতের যথার্থ ইতিহাস রচিত হয়নি। অর্থাৎ যথার্থ ইতিহাস রচনার ক্ষেত্রে ঐতিহাসিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এবারে পরের যে পার্টটা দেখো, ঐতিহাস বলছে ঐতিহাসিকের লিখন পদ্ধতি। লিওপোল্ড ভন র্যাঙ্ক বলেছেন, যে ঘটনা যেভাবে ঘটেছে তার সঠিক বর্ণনার মাধ্যমে দেখানোই হলো ইতিহাস। ঐতিহাসিক বিউরি বলেছেন, ইতিহাস হলো একটি বিজ্ঞান, একটি বিজ্ঞানের কম নয় বেশিও নয়। আমাদের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহাসিক উৎস বা তথ্যের সহায়তায় কোনো একজন ঐতিহাসিক সুসংবদ্ধ বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে যথার্থ ইতিহাস রচনা করতে পারে। যথার্থ ইতিহাস রচনা করতে গেলে কোনো একজন ঐতিহাসিকের সুসংবদ্ধ পদ্ধতি যেসব ইতিহাস রচনা করতে হবে সেগুলি হলো, এক হচ্ছে উৎস সংগ্রহ, অর্থাৎ উৎসগুলো সংগ্রহ করতে হবে। এখানে কি বলা হচ্ছে শোনো। ইতিহাসের বিষয়বস্তুর মূল ভিত্তি হলো ঐতিহাসিক উৎস। উৎস ছাড়া ইতিহাস রচিত হতে পারে না। তারপরে বলছে নির্দিষ্ট উৎসের সন্ধান ও সংগ্রহ। যথার্থ ইতিহাস রচনায় উদ্যোগী একজন ঐতিহাসিকের প্রথম কাজ হলো বিভিন্ন ধরনের উৎসের সন্ধান করে সেগুলির সংগ্রহ করা। তবে মনে রাখা দরকার যে ঐতিহাসিক উৎসের কোনো শেষ নেই। তাই যুগ যুগান্তর ধরে উৎস সংগ্রহ করে দশকের পর দশক ধরে তা নিয়ে গবেষণা চালালে ইতিহাস গতিহীন হয়ে পড়বে। তাই উৎস সংগ্রহের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট উৎস সংগ্রহ ও সেই বিষয়ে গবেষণা কাজটি করতে হবে। বিভিন্ন প্রকার উৎস, এখানে কি বলা হচ্ছে দেখো, ঐতিহাসিক উৎস বিভিন্ন প্রকারের হতে পারে। যেমন প্রত্নতাত্ত্বিক উৎস। প্রত্নতাত্ত্বিক উৎসগুলির উদাহরণগুলো তোমরা একটু খাতায় লিখে রাখবে। অস্ত্রশস্ত্র, যন্ত্রপাতি, জীবাশ্ম, হাড়গোড়, আসবাবপত্র, লেখ, মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য, এইগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎস। তারপরে বলছে মৌখিক উৎস। এখানে কি পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, রূপকথা, পালা, গান, প্রবাদ, এইগুলো। তারপরে ছবিভিত্তিক উৎস হচ্ছে চিত্রকলা, নকশা, মানচিত্র প্রভৃতি। লিখিত বিবরণ ও উৎস, এখানে আছে প্রাচীন পাণ্ডুলিপি, চুক্তি, সন্ধি, বিভিন্ন শাসকের নির্দেশনামা, দিনলিপি, তারপরে মুদ্রিত পুস্তক, সংবাদপত্র প্রভৃতি। উদাহরণ কি বলছে দেখো, ধরা যাক একজন ঐতিহাসিক 1857 খ্রিস্টাব্দের সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধের রাজনৈতিক ইতিহাস রচনা করার উদ্দেশ্যে সে বিষয়ে বিভিন্ন ঐতিহাসিক উৎস সম্পর্কে অনুসন্ধান করছেন। তিনি প্রথমে বাংলার নবাবী আমলের বিভিন্ন প্রকার ঐতিহাসিক উৎস, যেমন সেই যুগের দলিল, দস্তাবেজ, চিঠিপত্র, সরকারি নির্দেশ, ঘটনাবলী, মুদ্রা ও অন্যান্য নথিপত্র সংগ্রহ করবেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট, উৎসের শ্রেণীবিভাগ। বিভিন্ন প্রকার উৎস। ঐতিহাসিক উৎসগুলি বিভিন্ন ধরনের হতে পারে। উৎসগুলির মধ্যে কিছু উৎস অতি প্রয়োজনীয়, কিছু উৎস মোটামুটি প্রয়োজনীয়, আবার কিছু উৎস অপ্রয়োজনীয় হতে পারে। ঐতিহাসিকের কাজ হলো উৎসগুলি সংগ্রহ করার পর সেগুলির শ্রেণীবিভাগ করা এবং গুরুত্ব অনুসারে অতি প্রয়োজনীয়, মোটামুটি প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় উৎসগুলিকে চিহ্নিত করা। উৎসগুলি সম্পর্কে যথেষ্ট অনুসন্ধান করে তিনি সে বিষয়ে স্বচ্ছ জ্ঞান লাভ করবেন। এরপর গুরুত্বপূর্ণ উৎসগুলি নিয়ে ঐতিহাসিক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। উদাহরণ, একজন ঐতিহাসিক তার ইতিহাসের উৎসগুলি সংগ্রহ করার পর উৎসগুলির মধ্যে অতি প্রয়োজনীয় ও মোটামুটি প্রয়োজনীয় হিসাবে দলিল, দস্তাবেজ, চিঠিপত্র, সরকারি নির্দেশ প্রভৃতি চিহ্নিত করবেন। তারপরে বলছে উৎস সম্পর্কে গবেষণা। এবার উৎসগুলো নিয়ে কী করবে, গবেষণার কাজ শুরু করে দেবে। উৎস সম্পর্কে যথেষ্ট অনুসন্ধানের পর ঐতিহাসিক সেই উৎসগুলি নিয়ে সুসংবদ্ধ পদ্ধতিতে গভীর গবেষণা করবেন।
গভীর গবেষণা পয়েন্ট করে দেওয়া আছে। উৎস থেকে তথ্য উদ্ঘাটন করার জন্য ঐতিহাসিককে সেই উৎস নিয়ে গভীর ও নিরপেক্ষ গবেষণা করতে হবে। অতীতের কোনো একটি বিশেষ যুগের উৎস নিয়ে গভীর ও একনিষ্ঠ গবেষণার জন্য ঐতিহাসিক তার কাজের মধ্যে দিয়ে মানসিকভাবে সেই যুগে ফিরে যাবে। উৎস সৃষ্টির প্রেক্ষাপট, অতীতের সেই উৎস সেই যুগের কোন পটভূমিতে সৃষ্টি হয়েছিল তা ঐতিহাসিকের গভীর গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে উদ্ঘাটনের চেষ্টা করতে হবে। বলছে উৎসটি সমকালীন যুগধর্ম অর্থাৎ সামাজিক অবস্থা। সামাজিক অবস্থা, উৎসটির নির্মাতার মননশীলতা প্রভৃতি বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে। উদাহরণ, পলাশির যুদ্ধের রাজনৈতিক ইতিহাস লিখতে গিয়ে ঐতিহাসিক যেসব দলিল, দস্তাবেজ, চিঠিপত্র, সরকারি নির্দেশ ও অন্যান্য উৎসগুলি পেয়েছেন, সেগুলি তখন কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল তা ঐতিহাসিক বোঝার চেষ্টা করবেন। তারপরের পয়েন্ট হচ্ছে কার্যকারণ পদ্ধতি ও প্রশ্ন উত্তরের ব্যবহার। ঐতিহাসিক উৎসগুলি সম্পর্কে গভীর গবেষণার পর ঐতিহাসিক তা থেকে যথার্থ তথ্য উদ্ঘাটনে উদ্যোগী হবে। এক্ষেত্রে তিনি অন্যান্য বিষয়ের পাশাপাশি কার্যকারণ সম্পর্ক ও প্রশ্ন উত্তরের পদ্ধতি ব্যবহার করবেন। কার্যকারণ সম্পর্ক, ইতিহাস বলে যে প্রতিটি কার্য সংঘটিত হওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকে। ইতিহাসের যে ঘটনাটি ঐতিহাসিক বিশ্লেষণ করবেন তাও কোনো কারণ নিশ্চয়ই থাকবে। ইতিহাসের যে ঘটনাটি ঐতিহাসিক বিশ্লেষণ করবেন তারও কোনো কারণ নিশ্চয়ই থাকবে। ঐতিহাসিকের সেই কার্যকারণ সম্পর্কটি খুঁজে বের করতে হবে। শুধু দৃশ্যমান বা সহজে বোধগম্য কারণ নয়, ঘটনার অনেক গভীরে যে কারণ লুকিয়ে থাকে তা ঐতিহাসিককে খুঁজতে হবে। এক্ষেত্রে ঐতিহাসিককে একজন বিজ্ঞানীর মতো যথার্থ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রশ্নোত্তর পদ্ধতি, উৎস থেকে তথ্য উদ্ঘাটনের জন্য ঐতিহাসিককে নানা দৃষ্টিকোণ থেকে নানা প্রশ্ন করতে হবে। প্রশ্নগুলির যে উত্তর আসবে তা থেকে উৎসটি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া সম্ভব হবে। উদাহরণ, ঐতিহাসিক কার্যকারণ পদ্ধতি ব্যবহার করে ইংরেজদের সঙ্গে নবাবের সম্পর্কের অবনতির কারণটি খুঁজে বের করবেন। তিনি বিভিন্ন উপাদান সম্পর্কে নিজ প্রশ্ন করে সেগুলির উত্তর তৈরির চেষ্টা করবেন। যেমন, নবাব সিরাজদৌল্লা কেন কলকাতায় ইংরেজ কর্তৃপক্ষের দুর্গ নির্মাণ বন্ধ করার নির্দেশ দিয়েছিল এবং ইংরেজরা কেন সেই নির্দেশ অমান্য করল, সেই বিষয়ে ঐতিহাসিক প্রশ্ন করে যুক্তিসঙ্গত উত্তর তৈরি করবেন। তারপরের পয়েন্ট দেখো, তথ্য সংরক্ষণ ও ইতিহাস রচনা। দীর্ঘ গবেষণা থেকে যেসব তথ্যগুলি পাওয়া গেল সেগুলি ঐতিহাসিক যথাযথভাবে সংরক্ষণ করবেন। নোটবুকের ব্যবহার, লিখিত পদ্ধতি ছাড়া ঐতিহাসিক কার্যাবলী যথার্থ নয়, তাই গবেষণা কাজের সময় ঐতিহাসিক নোটবুক ব্যবহার করবেন। গবেষণার সময় তিনি উৎস থেকে যেসব তথ্যগুলি লাভ করবেন তা সর্বদাই গুরুত্ব সহকারে নোটবুকে লিখে রাখবেন। ইতিহাস রচনা, বিভিন্ন উৎসের চুলচেরা গবেষণা ও বিশ্লেষণ থেকে প্রাপ্ত তথ্যগুলি নোটবুকে লিপিবদ্ধ হয়ে যাওয়ার পর নোটবুকটি ঐতিহাসিকের ইতিহাস রচনার মূল সূত্র হিসাবে কাজ করবে। নোটবুকের তথ্যগুলি যথার্থভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা করে তিনি যথার্থ ও নিরপেক্ষ ইতিহাস রচনা করবেন। তারপরে দেখো উদাহরণ, বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে ঐতিহাসিক তার গবেষণা থেকে সিদ্ধান্ত লাভ করলেন যে নবাবের অনুমতি ছাড়া কলকাতায় ইংরেজদের দুর্গ নির্মাণ ঢাকায় দেওয়া কৃষ্ণ দাসকে কলকাতায় আশ্রয় দান ঢাকার দেওয়ান কৃষ্ণ দাসকে কলকাতায় আশ্রয় দান, নবাবের দূত নারায়ণ দাসকে কলকাতায় অপমান প্রভৃতি ঘটনাগুলি ইংরেজদের বিরুদ্ধে নবাবকে ক্ষুব্ধ করেছিল।
প্রাপ্ত এই সিদ্ধান্তগুলি তিনি একটি নোটবুকে লিখে রাখবেন। এই নোটবুকের তথ্যগুলির ভিত্তিতে তিনি পলাশীর যুদ্ধের রাজনৈতিক ইতিহাস লেখার কাজ শুরু করবেন। তারপরের পয়েন্ট বলছে ধারাবাহিক ও কালক্রমিক। ইতিহাসের ঘটনাবলীর সময়ের পথ বেয়ে ধারাবাহিকভাবে সামনের দিকে এগিয়ে চলে, অর্থাৎ কালানুক্রমিক যথার্থ ইতিহাসে রচনার একটি গুরুত্বপূর্ণ দিক। তাই ঐতিহাসিকগণ সময়ের ধারাবাহিকতা বজায় রেখে যথার্থ ইতিহাস রচনা করবে। 3টি পর্বে বিভাজন। ঐতিহাসিকগণ ইতিহাসের ঘটনাগুলি গভীর উপলব্ধি করে কালক্রম অনুসারে সেই ঘটনাগুলিকে 3টি পর্যায়ে বিভক্ত করে আলোচনা করেন। এই 3টি কালপর্ব হল ঘটনার সূচনা পর্ব বা প্রাথমিক অবস্থা, ঘটনার গতি প্রকৃতি বা মধ্য অবস্থার, ঘটনার পরিণতি বা শেষ অবস্থা। সময়ের উল্লেখ। এই 3টি পর্বের ইতিহাস লেখার সময় ঐতিহাসিকগণ অবশ্যই ঘটনার ধারাবাহিকতার সঙ্গে ঘটনার কোন পর্বটি কখন ঘটেছিল তা উল্লেখ করবেন। সময়ের উল্লেখ না করলে রচিত ইতিহাসটি মূল্যহীন হয়ে পড়বে। উদাহরণ হিসাবে বলা যায় যে ঐতিহাসিক যদি লেখেন বাংলার নবাব সিরাজদৌল্লা কলিকাতায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশীর মাঠে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল, তা কখনোই ঐতিহাসিক বর্ণনা হতে পারে না। উক্ত তথ্যের পাশাপাশি ঐতিহাসিক অবশ্যই উল্লেখ করবেন 1757 খ্রিস্টাব্দে পলাশীর উক্ত যুদ্ধটি সংগঠিত হয়েছিল। তারপরের পয়েন্ট হচ্ছে ভৌগোলিক অবস্থান, অর্থাৎ কোথায় ঘটেছিল ঐতিহাসিক ঘটনাটা। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে স্থানের গুরুত্ব। ঐতিহাসিক ঘটনা কোনো ক্ষুদ্র বা বৃহৎ ভৌগোলিক স্থানে সংগঠিত হয়ে থাকে। তাই যথার্থ ইতিহাস রচনার জন্য যথার্থ ঐতিহাসিক উৎসগুলির সম্পর্কে গভীর গবেষণার পাশাপাশি উৎস ও ঘটনার ভৌগোলিক অবস্থানের উল্লেখ করার বিষয়টি একজন ঐতিহাসিকের পক্ষে ভীষণ জরুরি। কোনো ঘটনার ঐতিহাসিক বিবরণ দিলেও তা ঘটার স্থানের উল্লেখ না থাকলে সেই ইতিহাস মূল্যহীন হয়ে পড়বে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো ঐতিহাসিক যদি লেখেন নবাব সিরাজদৌল্লা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল, তা কখনই যথার্থ ঐতিহাসিক বর্ণনা হতে পারে না। কেননা এই যথার্থ ইতিহাস রচনার জন্য সিরাজদৌল্লা যে বাংলার নবাব, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কলিকাতার কর্তৃপক্ষ এবং যুদ্ধের স্থানটি যে পলাশীর মাঠ, তা উল্লেখ অত্যন্ত জরুরি। এই ছিল আজকের ক্লাস। তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখছো, তোমাদের বলে রাখি যে অনলাইন কোচিং ক্লাসের জন্য তোমরাও অ্যাডমিশান নিতে পারো। তার জন্য ইতিহাস সাবজেক্টটা তুমি যদি অনলাইন কোচিং ক্লাস করো, এই ইতিহাস সাবজেক্টে সপ্তাহে 2টো ক্লাস আছে। তার মধ্যে একদিন প্রশ্ন উত্তর আলোচনা হয়, একদিন টেক্সট বই পড়া হয়, এবং এই যে প্রশ্ন উত্তর আলোচনা হয় তার সমস্ত PDF তোমার হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে দেওয়া হয়। আর সেক্ষেত্রে টার্গেট রাখা হয়েছে যে প্রতিটা ছাত্রছাত্রী যাতে 90%-এর ওপরে নম্বর পায়। আর যারা প্রথম থেকে খাটছে, অর্থাৎ প্রথম থেকে অবহেলা না করে টেক্সট বইটার আলোচনা শুনছে এবং প্রশ্ন উত্তরগুলো পড়ছে, তারা অবশ্যই আমি আশা রাখি 90%-এর ওপরে পাবে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এই ছিল আজকের আলোচনা। তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা জানাবে।